স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। এতদিন তথ্য বিকৃতি, বানান ভুল সহ নানা রকম অসঙ্গতি থাকলেও এবছর নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে খোদ জাতীয় সঙ্গীতকেই ভুলভাবে ছাপানো হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিভিন্ন বইয়ে ভুল বর্ণনা দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর জীবন ও ইতিহাসের। এমনকি সংবিধানে এক তথ্য থাকলেও পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে ভিন্ন তথ্য। ফলে সংশ্লিষ্টদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। ভুল সংশোধনে শ্রেণীভিত্তিক জাতীয় কাউন্সিল কমিটি বা কমিশনের পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কয়েক বছর ধরেই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারছে সরকার। তাতে একদিকে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সরকারের প্রশংসায় অভিভাবকরাও। কিন্তু সেই অভিভাবকরাই এখন তাদের সন্তানদের জন্য ছুটছেন আদালতে। ভুলে ভরা পাঠ্য বই। চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে ধরা পড়েছে ভুলের বহর। অভিভাবকদের অভিযোগ, ৬টি শ্রেণীর ১০টি পাঠ্য বইয়ে প্রায় ৫০০রও বেশি ভুল রয়েছে। এই ভুল দিয়েই শেষ হতে চলেছে চলতি শিক্ষাবর্ষ। এমনও দেখা যায় যে একই ক্লাসের দুটো বইতে একই তথ্য দুইভাবে উপস্থাপিত হয়েছে। যে ভাষা বানানের সংকট দেখি রীতিমতো ভীত হই। তখন ভাবি তাই স্কুল পার হলো কেমন করে এই ভাষা বানান নিয়ে, সে কলেজ কেমন করে পার হলো, ইউনিভার্সিটি কেমন করে পার হলো, বিসিএস কেমন করে পার হলো। যে যারা এই গ্রন্থ সম্পাদনা, রচনা বা সংকলনে আছেন তারা ঠিক মতন দায়িত্ব পালন করছেন না, অথবা তারা যে নির্দেশ দিচ্ছেন, যে সংশোধনের কথা বলছেন, সেগুলো যথাযথভাবে অনুষ্ঠিত হচ্ছে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বইয়ের বইগুলো সংশোধনে সুনির্দিষ্ট কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে মানসম্মত পাঠ্য বই নিশ্চিতে বিনিয়োগ বৃদ্ধিরও পরামর্শ তাদের। কমিটি, কমিশন যে নামেই বলি, সেগুলো করে সুনির্দিষ্ট যদি প্রমিত বানান রীতিটাকেই আমরা মান্য করি, যেটা বাংলা একাডেমি করেছে, বা যদি কোনো সংস্কারও করতে হয় সেই প্রস্তাব আসুক, করে যেটা আছে সবাইকে তা মানতে হবে। বিনিয়োগের প্রশ্ন আছে এখানে। ভালো পাঠ্যপুস্তক এবং যারা এই কাজটি করবেন তাদের উপযুক্ত যথার্থ সম্মানী প্রদানের যদি ব্যবস্থা না থাকে, তাহলে কাজের প্রতি তাদের মনোযোগ আসবে বলে আমি বিশ্বাস করি না। অযাচিত ভুল ঠেকাতে সর্বোপরি ভাষার প্রতি ভালোবাসা ও দেশপ্রেম জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আজ বিশ্ব নদী দিবস। নদীকে রক্ষা করতে বিশ্বের বহু দেশে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়, নদী একটি জীবন্ত সত্তা, এর আইনি অধিকার নিশ্চিত করুন। কিন্তু জীবন্ত সত্তা হিসেবে সারা দেশের নদীগুলো কতটা সংরক্ষণ করা হচ্ছে, নদীকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী বা কতটা, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী, কুষ্টিয়া ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব রাজশাহীতে। যুক্ত আছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীর ঐতিহ্য পদ্মা দখল দূষণে এখন এটির কি অবস্থা? শুভ সকাল আসিফ, আপনি ঠিকই বলেছেন যে রাজশাহীর প্রাণ কিন্তু এই পদ্মা নদী। পদ্মা নদীকে ঘিরেই রাজশাহীর বিনোদন এবং রাজশাহী অঞ্চলের যে ইতিহাস এগুলো গড়ে উঠেছে। তো পদ্মা পাড়ের এই শহরটির এখন যে নদী পদ্মা, সেটি কিন্তু দখল দূষণে একেবারে খুবই খারাপ অবস্থায়, এবং প্রতিদিনের সকালের মানুষের যে বর্জ্য সেগুলো কিন্তু এই নদীতে ফেলা হচ্ছে। এবং এখানে আমরা যদি দেখাই, এইখানে প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে, যেটি নগরীর মধ্যে পড়েছে, সেটি একেবারে দখলের যে একটা মৎসব সেটি কিন্তু চলছে। এখানে নদী দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। এছাড়া নগরীতে যে বর্জ্যগুলি আছে সেগুলো ফেলার ফলে যে পদ্মার যে পানি সেটি কিন্তু দূষিত হচ্ছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি আলুপট্টি থেকে পদ্মার এই পাটটিতে, সেখানে কিন্তু একেবারে দুর্গন্ধে এখানে টেকা দেয়, এবং এই অঞ্চলের মানুষরাও কিন্তু সেটি মানছেন না এবং এখানে প্রতিদিনই নানাভাবেই বর্জ্যগুলি ফেলছেন। আমরা কথা বলতে চাই সুশাসন বিশ্লেষক সুব্রত পালের সঙ্গে। সুব্রত পাল, পদ্মাকে রক্ষায় নানাভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, সে উদ্যোগ তো কার্যকর হয়নি, বরং আরও দখল দূষণ হচ্ছে। এখান থেকে পদ্মাকে রক্ষার উপায় কি?
হ্যাঁ দেখেন, এখান থেকে যদি পদ্মাকে রক্ষা করতে হয় সবার আগে আমরা যারা নাগরিক নিজেদেরকে সচেতন মানুষ দাবি করি তাদেরকেই কিন্তু সবার আগে এগিয়ে আসতে হবে। আমরা যদি নদী রক্ষা কমিশনের বিষয়টার দিকে যদি তাকাই, দেখেন একটা কমিশন হয়েছে কিন্তু তাদের যেভাবে মিটিং করার কথা সেটি কিন্তু আদৌ হয় না। এই শুধুমাত্র নদী রক্ষা দিবসকে সামনে রেখে হয়তোবা একটু গোলটেবিল আলোচনা এসি রুমের মধ্যে বসে করা হয়। আসলে এসি রুমে বসে নদী রক্ষা করা কখনোই সম্ভব না, এবং যদি সত্যিকার অর্থে পদ্মাকে দূষণমুক্ত করতে হয়, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি দুর্গন্ধে কিন্তু এখানে টেকা যাচ্ছে না। এটাকে যদি আমরা একটু ভালো জায়গায় নিয়ে যেতে চাই তাহলে এই এলাকার যারা মানুষ আছে তাদেরই সবার আগে দায়িত্বটি নিতে হবে। কিন্তু আমরা তো দেখলাম যে আমরা যখন এখানে সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে এখানকার মানুষরাই তো তাদের প্রতিদিনের বর্জ্যগুলো এর মধ্যে ফেলছেন। দেখেন, এটা হলো তাদের আসলেই জ্ঞানের সীমাবদ্ধতা, যে তারা নিজেরাই জানে না যে এই জায়গায় যে আমি আমার বর্জ্যগুলো ফেলছি এর যে ক্ষতিকর দিকটি আমার উপরেই আসবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে যে নদী রক্ষা কমিশন সহ যারা এখানে নাগরিক সমাজের প্রতিনিধি আছে তারা যদি সচেতনতামূলক কার্যক্রম যদি গ্রহণ করা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে নদী, আপনি খেয়াল করে দেখেন আগে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতাম এখন কিন্তু আরও এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু মানে কি কারণে, যে বর্জ্য ফেলার কারণে এটা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, এবং ভরাট হয়ে যাওয়ার ফলে সবচেয়ে বড় সংকট যেটি হচ্ছে এটি কিন্তু একদিন এমন অবস্থায় আসবে যে আপনার এই নদীর এই অংশটি আর থাকবে না। ধন্যবাদ সুব্রত পাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুব্রত পাল যেটি বলছিলেন যে নাগরিক সমাজ এবং স্থানীয় যারা আছেন তাদেরই এই পদ্মা রক্ষায় এগিয়ে আসতে হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী জাহিদুজ্জামানের কাছে কুষ্টিয়ায়। ধন্যবাদ কাজী সাহেব। আমি আছি কুষ্টিয়ার লাহিনীতে। আপনি আমার পিছনে যে রেল লাইন দেখছেন এটি 1870 সালে নির্মাণ করা হয়, যখন বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয়। এই রেল লাইন নির্মাণ করতে গিয়ে এখানকার কালী নদী যেটা গড়াই নদীর প্রধান শাখা, 28 কিলোমিটার দীর্ঘ যে নদীটি, সেই নদীটির উপরে আসলে মাটি ভরাট করে একেবারে আড়াআড়িভাবে এই রেলপথ নির্মাণ করা হয়। ব্রিটিশ সরকার তখন আসলে নদীর থেকে রেলপথের গুরুত্ব বেশি দিয়েছিল, যে কারণে এই নদীটি কিন্তু এখানেই মৃত্যু হয়, এবং এই বিশাল দেহ নিয়ে নদীটি এখন পর্যন্ত মাগুরা জেলা পর্যন্ত 28 কিলোমিটার বিস্তৃত আছে, কিন্তু কোনো প্রবাহ নেই। একই দিকে যেমন এই রেলপথ এর উপর দিয়ে নির্মাণ করা হয়েছে, পাশে আরেকটি মহাসড়কও নির্মাণ করা হয়েছে ঠিক রেলপথের পাশ দিয়ে। অর্থাৎ এইভাবে নদীটি যে মেরে ফেলা হয়েছে সেটি কিন্তু কুষ্টিয়ার মানুষ এই ধরনের উন্নয়ন চান না। তারা বলেন যে এটি আসলে টেকসই উন্নয়ন নয়। তারা বলেন যে এই নদীর জায়গাটি আসলে ফের খনন করে যেখানে রেল আছে সেখানে রেল সেতু, যেখানে সড়ক আছে সেখানে সড়ক সেতু নির্মাণ করে নদীর প্রবাহ যেন আবার ঠিক করে রাখা হয়। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যে জাতীয় নদী রক্ষা কমিশন তারা কিন্তু এ ধরনের একটি প্রকল্প করার চিন্তা করছেন। আমার সাথে কথা হয়েছিল কমিশনের সদস্য মোহাম্মদ একরামুলের সাথে। তিনি বলেছেন যে এ ধরনের একটি প্রকল্প তারা হাতে নেবেন, যে প্রকল্পের মাধ্যমে এই যে কালী নদী ঐতিহ্যবাহী একটি নদী, সেই নদীর প্রবাহ তারা ঠিক করে দিবেন, এবং সেই প্রবাহর মাধ্যম দিয়ে যাতে নদীটি আবার 28 কিলোমিটার দীর্ঘ যে মাগুরা পর্যন্ত প্রবাহিত হয়েছে সেই প্রবাহ স্বাভাবিক থাকে, এর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং কৃষিকাজে মানুষ সুবিধা পাবে। সেই বিষয়গুলো আসলে নদী রক্ষা কমিশনের প্রকল্পে তুলে আনা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে টিপু। জাহিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী জাহিদুজ্জামান যুক্ত ছিলেন কুষ্টিয়া থেকে, এবং সেই সঙ্গে কাজী শাহেদ যুক্ত ছিলেন রাজশাহী থেকে। বাংলাদেশের জলসীমায় জাহাজে চুরি ও দস্যুতা বন্ধ হয়েছে বলে দাবি বাংলাদেশ কোস্টগার্ডের। তাদের মতে কোস্টগার্ড সদস্যদের দীর্ঘ প্রচেষ্টা জলদস্যু দমনে গেল 5 বছর ধরে সফল। এই ধারা ধরে রাখতে নানা উদ্যোগও নিয়েছে কর্তৃপক্ষ। লিটন বাবুর ক্যামেরায় মৌ খন্দকারের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণধার চট্টগ্রাম বন্দর। পণ্য আমদানি রপ্তানির বেশিরভাগই হয় দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে। এই জন্য চট্টগ্রাম বন্দরকে নিরাপদ রাখা জরুরি। দিনরাত 24 ঘন্টা খেটে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড। কয়েক বছর আগেও দেশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে চুরি ডাকাতির মতো অপ্রীতিকর ঘটনা ছিল নিয়মিত। জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো IMB চট্টগ্রাম বন্দরকে তখন উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দর হিসেবে তালিকাভুক্ত করে। বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয় এই বন্দরের ভাবমূর্তি।
বাংলাদেশ দুর্নীতিতে যেরকম নাম্বার 1 হতো, প্যারিসের দিক থেকেও বাংলাদেশের র্যাঙ্কিং ছিল একেবারে উপরের দিকে। তখন বিদেশি জাহাজ বাংলাদেশে আসতে চাইতো না। আস্তে আস্তে করে 16 সালের পর থেকেই অবস্থার উন্নতি হয়। 2016 সালে দস্যুতা বন্ধে সাহসী অভিযানে নামে কোস্টগার্ড। তাদের অক্লান্ত প্রচেষ্টায় বন্ধ হয় চুরি ও দস্যুতা। এরপর থেকে ধীরে ধীরে বিদেশি জাহাজগুলো বাংলাদেশে আসার ক্ষেত্রে আগ্রহ বাড়তে থাকে বলে জানান চট্টগ্রাম পূর্ব জোনের জোনাল কমান্ডার। গত 9 মাসে আল্লাহর রহমতে, আল্লাহর ইশারায় আমাদের বাংলাদেশের বহির্নোঙরে কোনো প্যারিসি সংগঠিত হয়নি। তো আমরা চেষ্টা করতেছি যে এই 2021 সালে যাতে বাংলাদেশে কোনো ধরনের প্যারিসি সংগঠিত না হয়। দস্যুতা নিধনে কোস্টগার্ডের টহল টিমের সংখ্যা বাড়ানো, গোয়েন্দা নজরদারি, রাতের জলযান চলাচলে নিয়ন্ত্রণ আনা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য চট্টগ্রাম বন্দরের জলসীমাকে এখন পুরোপুরি নিরাপদ বলে মনে করছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ডের তৎপরতায় অনেকটাই নিরাপদ হয়ে উঠেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। জলসীমায় ছিচকে চুরি থেকে শুরু করে পাইরেসি বন্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৌ খন্দকার, নিউজ 24, সমুদ্র বন্দর, চট্টগ্রাম। কুষ্টিয়া জুড়ে এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসংখ্য ভাস্কর্য, মুরাল ও প্রতিকৃতি। তার প্রতি অপার ভালোবাসার নিদর্শন হিসেবে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে বসানো হয়েছে এসব প্রতিকৃতি। আর এতে বঙ্গবন্ধুর জীবন দর্শন এবং মুক্তিযুদ্ধ বিষয়ে আগ্রহ বাড়ছে এ প্রজন্মের। প্রতিবেদনে বঙ্গবন্ধুর এসব প্রতিকৃতি তুলে ধরেছেন জাহিদুজ্জামান, ক্যামেরায় ছিলেন শেখ ইমন। মুক্তিযুদ্ধের সূতিকাগার বলা হয় কুষ্টিয়াকে। এখানকার মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। এরই বহিঃপ্রকাশ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে তর্জনী উঁচু করে দাঁড়িয়ে যেন জীবন্ত বঙ্গবন্ধু। গুরুত্বপূর্ণ সড়ক মজমপুরের এই মুরালে দৃষ্টি আটকায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাত্রীদের। কুষ্টিয়া সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বসানো হয়েছে বঙ্গবন্ধুর মুরাল। এগুলো প্রভাব ফেলছে এ প্রজন্মের মনে। কুষ্টিয়াতে আমরা যেখানেই যাই সেখানেই বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখি। আসলে সেটা দেখে আমাদের ভালো লাগে, অনুপ্রেরণা জাগে। সে বঙ্গবন্ধুর সাথে মারছে, সেই তার জীবিত বঙ্গবন্ধুর মতোই সে দাঁড়িয়ে আছে। একটা সুসংগঠিত সমাজ গড়ে তুলতে চায় বঙ্গবন্ধুর আদর্শে। আমরা বঙ্গবন্ধুকে বুকে ধারণ করি, তাকে লালন করে, তার আদর্শকে মেনে আমরা চলার চেষ্টা করি। আর বঙ্গবন্ধু সমগ্র নামে সবচেয়ে বড় কাজটি করেছে কুষ্টিয়া পৌরসভা। শহরের প্রবেশ মুখে 5 রাস্তার মোড়ে একসঙ্গে বসিয়েছে বঙ্গবন্ধুর 3টি ভাস্কর্য। এটি আরো বেশি প্রভাবিত করছে এ প্রজন্মকে। এই তরুণ প্রজন্ম এই বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে, এই মুক্তিযুদ্ধের ভাস্কর্য থেকে তারা স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সবই জেনে তারা উদ্বুদ্ধ হচ্ছে, আরো অনুপ্রাণিত হচ্ছে। দিনে দিনে বঙ্গবন্ধুর চেতনা আরো শক্তিশালী হবে বলে মনে করেন এই ভাস্কর্যের পরিকল্পনাকারী। বঙ্গবন্ধুর কথা যেটা ছিল, যেটা আছে, সেটা মানুষ ভুলার না, ভুলবো না। আর সৃষ্টি করবার বঙ্গবন্ধু আর উদ্ভাসিত হবে, এটাই হয়েছে। বঙ্গবন্ধু যতই আলাদা সৃষ্টি করেছে, ততই বেশি মানুষের মনে বঙ্গবন্ধু ধীরে হচ্ছে। বঙ্গবন্ধু সমগ্রে শেখ মুজিবের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি রাখা হয়েছে জাতীয় 4 নেতার প্রতিকৃতিও। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। আগাম জাতের শীতকালীন সবজিতে ভরে উঠেছে উত্তরাঞ্চলের বৃহত্তম বগুড়ার মহাস্থান বাজার। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাতে মহাস্থান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, আগাম শীতকালীন সবজির মধ্যে কি কি বাজারে এসেছে, দাম কেমন দেখছেন? আসিফ, আপনি যেমনটি বলছিলেন, বগুড়ার সর্ববৃহৎ বাজার, যেটা উত্তরবঙ্গেরও সর্ববৃহৎ হাট, এটা মহাস্থান হাট বলা হয়। এখানে প্রত্যেক দিনই কিন্তু বাজার বসে এবং আগাম শীতকালীন সবজিতে এখন ভরপুর। ফুলকপি, পাতাকপি, মূলা, সিম, বেগুন, টমেটো, চিচিঙ্গা, লাউ, মিষ্টি লাউ সহ বিভিন্ন ধরনের সবজিতে এখন ভরপুর এই বাজার। তবে দাম অনেকটা বেশি। আগাম জাতের সবজি চাষ করে এই অঞ্চলের সবজি চাষিরা লাভবান হয় বলেই তারা প্রত্যেক বছরই সবজি চাষ করে থাকে। আমরা দেখেছি এই বাজারে এখন মূলার পরিমাণটা অনেক বেশি, ফুলকপির পরিমাণটা কম। মূলার বাজারে আসতেই কিন্তু ক্রেতারা চাষিদের কাছে ছুটে যাচ্ছেন এবং তারা মূলা ক্রয় করার চেষ্টা করছেন। আমরা আজকে জানতে পেরেছি এই বাজারে 1200 থেকে 1400 টাকা মন মূলা বিক্রয় হচ্ছে এবং এই মূলা আজকের বাজারেও অনেক বেশি দাম রয়েছে। আমরা কথা বলবো এখানকার একজন চাষির সাথে, তিনি জানাবেন যে মূলার বাজার কেমন। মূলার দাম বেশি, জমিতে মূল্য নাই, মানে আবাদ হয়নি আর কি,
বর্ষাতে আবাদ হয়নি, মূলের দাম বেশি। আজকে কত করে মন? আজকে 1300 টাকা মন দাম করছে, 1300 টাকা মন দাম। আপনি শুনলেন, উনি জানলেন যে 1300 থেকে 1400 টাকা মন মূল্যে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে ফুলকপি রয়েছে 3200 থেকে 4000 টাকা মন, এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোও কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে। গোটা বাজারেই বিভিন্ন স্থানে করলা, ফুলকপি, পাতাকপি রয়েছে, বেগুন রয়েছে এখানে প্রায় 600 থেকে 800 টাকা কেজি। পেঁপে বিক্রি হচ্ছে সবচেয়ে কম দামে, পেঁপের দামটা একটু কম, 200 থেকে 300 টাকা কেজি। করলা রয়েছে 1200 থেকে 1800 টাকা কেজি। লাউ প্রতি পিস, ছাঁচি লাউ 18 থেকে 20 টাকা। মিষ্টাও বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। কাঁকরুল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। ঝিঙ্গা বলি আমরা যেটাকে, সেটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বগুড়া জেলায় কিন্তু সারা বছর সবজি চাষ হয়ে থাকে। প্রায় 18,188 হেক্টর জমিতে সবজি চাষ করে বগুড়ার চাষিরা। এর মধ্যে শীতকালীন সবজি বেশি হয়ে থাকে, 12,000-এরও বেশি হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়। তবে এখানকার চাষিরা দাম ভালো পাওয়ার আশায় আগাম জাতের সবজি চাষ করে থাকে, এবং সেই সবজিগুলো এখন বাজারে এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে অক্টোবরের মাঝামাঝি থেকে কিন্তু প্রায় মার্চের মাঝামাঝি পর্যন্ত আপনার এখানে শীতকালীন সবজি পাওয়া যাবে। এখন যে সবজিটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আগাম জাতের সবজি, এবং গোটা বছরে প্রায় 4 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয় বগুড়া জেলায়। জেলার চাহিদা 1.25 লাখ মেট্রিক টন পূরণ করে বাকিগুলো যায় জেলা থেকে বিভিন্ন স্থানে, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী সহ উত্তরের বিভিন্ন জেলাতেও যায়। আর এই মহাস্থান হাটে কিন্তু শুধু বগুড়ার সবজি চাষিরা নয়, বিভিন্ন এলাকা থেকে তারা আসে। আপনার বিভিন্ন এলাকা থেকে কিন্তু সবজি চাষিরা তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে আসে। বগুড়ার মহাস্থান হাটে এখন আগাম জাতের সবজি কেনা বেচা জমে উঠেছে। এই ছিল সর্বশেষ। বগুড়া থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে, আপনার কাছে আসিফ। বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আব্দুস সালাম বাবু যুক্ত ছিলেন বগুড়ার মহাস্থান হাট থেকে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 100 হেক্টরেরও বেশি জমিতে এবার ড্রাগন ফলের আবাদ হয়েছে। রোগবালাই ও উৎপাদন খরচ কম এবং লাভ বেশি, তাই এ ফল চাষে বাড়ছে আগ্রহ। বাজারেও বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে স্থানীয় বাগানে উৎপাদিত এই ফল। কৃষি বিভাগ বলছে, চট্টগ্রামের মাটি বাড়ি এক ড্রাগন চাষের উপযোগী হওয়ায় উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। চট্টগ্রামের ফল বাজারে হরহামেশাই চোখে পড়ছে বিদেশি ফল ড্রাগন। দাম ও নাগালের মধ্যে। বড় সাইজ কেজি 500 থেকে 600, আর ছোট সাইজ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা কেজি দরে। পরে সেটি সংগ্রহ করে কৃষি গবেষণা কেন্দ্র এবং বাড়ি এক নামে সারা দেশে ছড়িয়ে দেয়। 15 একরের এই বাগান থেকে এবার 25 টন ড্রাগন উৎপাদনের প্রত্যাশা উদ্যোক্তার। হালদা ভ্যালির এই ড্রাগন বাগানে আছে 32,000 গাছ, যার জন্য স্থাপন করতে হয়েছে 8,000 পিলার। এই বাগানটির উদ্যোক্তা তিনি বলছেন, উচ্চ মূল্যের এই ফসল যেন সবার কাছে সহজলভ্য হয়, সেটি প্রত্যাশা তার। একটা নতুন ফল, সবাই এটাকে অ্যাকসেপ্ট করছে এবং অনেক উদ্যোক্তা এটা প্রোডাকশন করতেছে, এবং এটা যদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে কস্টিংয়ে, আমি আরো বেশি খুশি হব। কৃষি বিভাগ বলছে, চট্টগ্রামের মাটি বাড়ি এক ড্রাগন চাষের উপযোগী হওয়ায় নতুন উদ্যোক্তা তৈরির চেষ্টা করছেন তারা। অধিদপ্তর থেকে কলা কৌশল সম্পর্কে কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, প্লাস পাশাপাশি বিভিন্ন ধরনের উপকরণ সহযোগিতা দিয়ে থাকি, এবং কোনো উপকরণ কোথায় পাবে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। বছরের যে কোনো সময় রোপণ করা যায় ড্রাগনের চারা। এপ্রিলে ফুল আসে, মে থেকে পরবর্তী 6 মাস ফল আহরণ করা যায়। বাণিজ্যিক উদ্যোগ ছাড়াও আঙ্গিনা এবং ছাদ বাগানে চাষ হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ ড্রাগন। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। দৃষ্টিনন্দন নির্মাণে বরিশাল কুয়াকাটা সড়কের লেবুখালীতে পায়রা সেতু এখন বিনোদনের অনুষঙ্গ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কুয়াকাটার বেহাল রাস্তায় ওই সেতু পুরো দৃশ্যপটই পাল্টে দিয়েছে। দিনে রাতে শত শত মানুষ ঘুরতে আসছেন সেতুতে। ব্রিজ উদ্বোধনের আগে স্থানীয় মানুষের জন্য অনেকটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে ওই এলাকা। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি বাতির প্রতিচ্ছবি পায়রা নদীতে, উপরে নান্দনিক নকশার সেতু। বরিশাল কুয়াকাটা সড়কের লেবুখালীর এই এলাকা পুরোপুরি পাল্টে গেছে শুধু একটি ব্রিজের কল্যাণে।
দিনের বেলায়ও সেতুর সৌন্দর্য চোখে পড়ার মতো। পায়রা নদী ও ব্রিজ এলাকায় ঘুরতে মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে। রয়েছে পায়রা নদী থেকে আহরিত ইলিশ কেনার সুযোগও। এই ডিজাইনের ব্রিজ বাংলাদেশে তো না, পৃথিবীর অন্যান্য জায়গায়ও খুব কম দেখেছে। এটির সৌন্দর্য দিনে এক ধরনের, আবার যখন সূর্য অস্ত যায়, সন্ধ্যা ঘনিয়ে আছে, তখন এই ব্রিজের অন্যরকম একটা সৌন্দর্য। পায়রা নদীর যে ইলিশ এটা কিনতে আসতে পারে, তো সব মিলে এটা একটা দর্শনার্থীর জায়গা হইতেই পারে। আলোকসজ্জা, দৃষ্টিনন্দন নির্মাণশৈলী, এগুলো আমাদেরকে অনেক মুগ্ধ করে। পর্যটন কেন্দ্রগুলোয় সবচেয়ে বড় চিন্তা নিরাপত্তা নিয়ে। বরিশালের পুলিশ সুপার বলছেন, প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য। এই ব্রিজের নিরাপত্তার জন্য, এই ব্রিজে পর্যটক যারা আসবে তাদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা থাকবে। ব্রিজের ডিজাইন করা হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে, জানালেন বরিশালের বিভাগীয় কমিশনার। দিন এবং রাত দুই অবস্থায় পর্যটক আকর্ষণের জন্য নানা অনুষঙ্গ রাখা হয়েছে। ঘুরতে বেড়াতে পর্যটনকে আকর্ষণ করতে এই ব্রিজ দারুণভাবে আকর্ষণ করবে। একটি বিনোদনের জায়গা তৈরি হচ্ছে, একই সাথে পর্যটন শিল্প এলাকা যেটা কুয়াকাটা, সেটিও সমৃদ্ধ হবে। 1100 কোটি টাকার বেশি ব্যয়ে বরিশাল শহর থেকে 26 কিলোমিটার দূরে নির্মিত এই সেতু প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। এজন্য সব প্রস্তুতি শেষ করে রেখেছে সেতু কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লাখো পর্যটকে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটকদের আনাগোনা পাশের শপিং মলগুলোতেও। করোনা মহামারীতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর সমুদ্রের এই অপার সৌন্দর্যের কাছাকাছি আসতে পেরে আনন্দিত তারা। আর পর্যটক মুখরিত হওয়ায় স্বস্তিতে এখানকার পর্যটন ব্যবসায়ীরা। আইবুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনাকালে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর উন্মুক্ত সমুদ্র সৈকতে বেরিয়ে পড়েছে মানুষ। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতও যেন প্রাণ ফিরে পেয়েছে জনহীনতার হাত থেকে মুক্তি পেয়ে। পর্যটন শিল্পের সাথে জড়িত লোকবল 50% ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার শর্তে গত 19 আগস্ট খুলে দেওয়া হয় সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র। তখন থেকেই মুখর হতে শুরু করে কক্সবাজার সমুদ্র সৈকত ও এর আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। খোলা আকাশের নিচে বেরিয়ে সমুদ্রের কাছাকাছি আসতে পেরে খুশি পর্যটকরা। অনেকদিন বাসার ভিতরে আটকে ছিলাম, একদম অসহ্য হয়ে গেছিলাম। লকডাউনের পরে যে বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে আসছি, ভালোই লাগছে। কক্সবাজারটা খোলার কারণে এই কক্সবাজার বিচে এসে অনেক রিফ্রেশ লাগতেছে আমাদের নিজেদেরকে। স্বাস্থ্যবিধি মানতে, প্রচারণা আর পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, জানান ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা। আমরা সি বিচে সার্বক্ষণিক ডিউটিরত অবস্থায় থাকি, টহলরত অবস্থায় থাকি, যাতে কোনো ট্যুরিস্টের কোনো রকম কোনো সমস্যা না হয়। সমুদ্র সৈকত ছাড়াও মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি, মহেশখালী, আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দির সহ বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষের ভিড় আছে চোখে পড়ার মতো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।